যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি যখন ভূত এফএমে কাহিনীগুলো শুনতাম তখন আমারও মনে হতো যে এরকম ঘটনা যদি আমার সাথে ঘটতো। তারপর আমি যখন এরকম একটা বাস্তবতার মুখোমুখি হলাম তারপর থেকে একটাই দোয়া করি যে এরকম ঘটনা যেন আমার জীবনে আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়। আমার এই ঘটনাটা কে কিভাবে নিবেন আমি জানি না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের পুরো জীবনের ধারণাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। সাধারণত আমি রাত 2টা-3টার আগে ঘুমোতে যাই না। তাই গ্রামে গেলে কোনো কাজ থাকলে না বলে রাতের সময় কাজ থাকে না বলে রাতের সময়টা আমি টিভি দেখে কাটাই। আর প্রায় রাতেই কারেন্ট চলে যায়। আর কারেন্ট না থাকলে আমার রুমে থাকতে ভালো লাগে না। তাই কারেন্ট না থাকলে অন্য কোনো কাজ থাকে না বিধায় আমি বাহিরে হাঁটাহাঁটি করি এবং হেডফোনে গান শুনি অথবা বাঁশি বাজাতে চেষ্টা করি। বরাবরের মতো আমি সেদিন বাঁশি বাজাতে বাজাতে রাস্তায় হাঁটছিলাম। বলে রাখা ভালো, আমার এমনিতে ভয় পাওয়ার বা খুব কম কাজ ভয় ব্যাপারটা আমার খুব কম কাজ করে। শুধু আমি 2টা জিনিসকে ভয় পাই, সাপ এবং কুকুর। আমি যখন রাস্তায় হাঁটছিলাম তখন সময়টা ছিল রাত 12টার কাছাকাছি। আমাদের বাড়ি থেকে গ্রামের ধান ক্ষেতের রাস্তা দিয়ে 3-4 মিনিট হাঁটলে খুব সুন্দর একটা পুকুর পড়ে। পুকুরটার চারপাশে গাছগাছালিতে ভরপুর, ঠিক যেমন বনের মাঝখানে একটি পুকুর। আমি হেঁটে হেঁটে পুকুরটার কাছে আসছি। আমি যেদিক দিয়ে পুকুরে প্রবেশ করছিলাম সেদিক দিয়ে 4-5 সারি গাছ আছে, তারপর পুকুর, তারপর ঘন বন, মোটামুটি হলে 40-50 সারি গাছ। আমি একটু অন্য টাইপের মানুষ, কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই যে কোনো কাজ করে ফেলি, আর ফল কি হবে তা কখনো ভাবি না। সেদিন সেম ঘটনা ঘটলো। আমি গাছগুলো পেরিয়ে পুকুরটার সামনে এসে দাঁড়ালাম। চারিদিক ছিল চাঁদের আলোয় ভরপুর, আর চাঁদের আলোতে চারিদিক ছড়িয়ে পড়ায় চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়ায় পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। আমি পুকুরটার চারপাশে হেঁটে একটা গাছের পাশে দাঁড়িয়ে তাতে হেলান দিয়ে বাঁশি বাজাচ্ছিলাম। হঠাৎ আমার থেকে বেশ খানিকটা দূরে আমি একটা ভেসে আসা সাউন্ড শুনতে পেলাম, খানিকটা নুপুর পায়ে হাঁটার মতো। আমি খেয়াল করে শুনতে চেষ্টা করলাম। সাউন্ডটা কিছুক্ষণ পর হচ্ছে এবং ঘন বনের দিক থেকে আসছে, এবং কিছুক্ষণ পর আমি সাউন্ডটা শুনতে পেলাম না। আমি এটা ঠিক তেমন গুরুত্ব দিলাম না কিন্তু আমি কিছুটা আনইজি ফিল করতে শুরু করলাম। তাই আমি চলে যাব ভেবে চারিদিক একটু ভালোভাবে দেখছিলাম। আমি যখন পুকুরের দিকে তাকালাম তখন আমার চোখ আটকে গেল। দেখলাম একটা মানুষের ছায়া পুকুরের পানির ওপর ভেসে আছে। আমি আমার 2 চোখ মুছে আবার তাকালাম। না, যা দেখছি ঠিকই দেখছি। এরপর আমি আশপাশ তাকালাম, কেউ নেই, এমনকি আমার ছায়াও না। এরপর আমি আবার পানির ওপর তাকালাম, দেখলাম ছায়াটা নেই। আমি এতটাই ভয় পেলাম যা বলার মতো না, এবং কেউ কখনো অনুভবও করতে পারবে না। আমি খুব তাড়াতাড়ি সেই জায়গা পরিত্যাগ করার জন্য হাঁটছিলাম, এবং হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ মাথার কাছাকাছি এসে আমি যা দেখি তা লিখতে গিয়েও ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি দেখি একটা সাদা কাপড় পরিহিত মানুষ হাতের ইশারায় আমাকে তার দিকে ডাকছে। এটা দেখার পর কি জানি কি হলো, আমি নিজে জানি না। আমি দৌড়াতে শুরু করলাম। ভয়ে আতঙ্কে দৌড়ে বাড়ির রাস্তার কাছাকাছি এসে আমি নিঃশ্বাস নিতে নিতে হাঁটছি। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আমার পিছনে আসছে। তখন আমি আমার বাড়ির পুরো সামনে আমি ভয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করি, এবং সবাই বাইরে চলে আসে। সবকিছু শোনার পর আমার দাদু কোনো কিছু না বলে সেই রাতেই আমাকে গোসল করায় এবং পানি গরম করে লোহার শ্যাক দিতে থাকে। এই ছিল ঘটনা। রাসেল ভাই,
আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তবুও জিজ্ঞেস করলাম কেমন আছেন। আমি হেফাজ উদ্দিন, চট্টগ্রাম কলেজ, পরিসংখ্যান 3য় বর্ষ। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে রাখি। আমি চট্টগ্রামের বিখ্যাত সাঙ্গু নদীর তীরের একজন বাসিন্দা। আমার পূর্বপুরুষও এই নদীর তীরে জীবন অতিবাহিত করেছে। সম্ভবত নদীর তীরের বাসিন্দা বলেই আমাদের বংশের সবাই একটু বেশি সাহসী, এবং আমাদের বংশের কোন পুরুষই অলৌকিক শক্তিতে বিশ্বাস করে না। উত্তরাধিকার সূত্রে আমিও তাই। ভূত প্রেতাত্মা কখনো বিশ্বাস করিনি এবং এখনো করি না। জীবনে অনেক রাত করে অনেক গহীন পথ দিয়ে হাঁটতে হয়েছে, কিন্তু কখনো ভয় নামের কিছুই পাত্তা দেয়নি। কিন্তু সেই দিন একটু ব্যতিক্রম হয়ে গেল। দিনটি ছিল 2007-এর মাঝামাঝি কোনো এক বৃষ্টির দিনে। আমাদের বাড়ি থেকে স্থানীয় বাজারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। বাজারে যাওয়ার পথের মাঝামাঝিতে এক বৃদ্ধা, আনুমানিক 70 বছর, যিনি মারা গেলেন। ঘটনার 4 দিন আগে বৃদ্ধা আমাকে অনেক ভালোবাসত। বাজারে যাওয়ার পথে রাস্তায় প্রায় দেখা হতো বৃদ্ধার সাথে। হাতে লাঠি, চোখে চশমা, সাদা শাড়ি পরে রাস্তার ধারে পায়চারি করছে। দেখা হলে পান চিবোতে চিবোতে ভাঙা ভাঙা গলায় বলতো, তিনি চিরঙের ভাষায় লিখেছেন, আমি সেই ভাষাতেই পড়ছি, ও বাপ হডে জদ্দে, কেমন আছোস? তার অর্থটা যেরকম, বাবা কোথায় যাচ্ছিস, কেমন আছিস, ভালো করে লেখাপড়া করবি, এ ধরনের কথা বলে আমার মাথায় হাত বুলিয়ে দিত। হাতে থাকতো কয়েক দশকের পুরনো লাঠি এবং চোখে তার চেয়েও পুরনো চশমা। মুচকি হাসত। যাক, মূল ঘটনায় আসি। বৃদ্ধা মারা যাবার 4 দিন পরের ঘটনা। চট্টগ্রামে তার 4 দিনের কুলখানির মেজবানে অনেক মানুষকে খাবার খাওয়ানো হয়। একটি মধ্যবিত্ত পরিবারেও 800 থেকে 1000 লোক একসাথে খাবার খায়। এই বৃদ্ধার মেজবানে সন্ধ্যার পর খাবারের আয়োজন হয়েছিল। আমি বাজারে গিয়েছিলাম কোন একটি কাজে। সাইকেল নিয়ে গিয়েছিলাম। খুব একটা উন্নত মানের সাইকেল নয়, বলতে গেলে ভাঙা মেঠো পথে বৃষ্টির পর কাদা হয়, তবুও পরোয়া করিনি, সাইকেল নিয়েই বাজারে যাব। বাজার থেকে আসছিলাম। ইশার আজান তখনও দেয়নি। খুব আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম। বৃদ্ধার বাড়ির রাস্তা থেকে প্রায় 100 গজ ভেতরে। আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু আমার দৃষ্টি মেজবানের দিকে। বাড়িতে গিয়ে আমি আবার মেজবানে আসবো। স্লোলি সাইকেল চালাতে চালাতে দেখতে লাগলাম রাস্তা থেকে বৃদ্ধার বাড়ির উঠোনের দিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে কিনা, মেজবানে কে কে এসেছে ইত্যাদি। আমাদের কয়েকজন বন্ধু, বৃদ্ধার আত্মীয়, তারাও আসার কথা ছিল। দেখতে লাগলাম কে কে আছে। দেখতে পাচ্ছি মেজবানে অনেক পরিচিত মুখ। মেজবানে রান্নার সুঘ্রাণও আমার নাকে আসছে। সম্ভবত অমাবস্যার রাত ছিল। সাইকেল চালাচ্ছি খুব অন্ধকারের মধ্যে। মেজবানের জন্য নিয়োজিত অতিরিক্ত টিউব লাইটের আলো আবছা রাস্তায় এসে পড়েছে। ঘুটঘুটে অন্ধকারে মেজবানের আলোটা সাইকেল চালাতে অনেক সহায়ক মনে হচ্ছিল। আমার হাতে মৃদু আলোর ছোট্ট একটি টর্চ লাইট। কাদার মধ্যে এক হাতে সাইকেল চালিয়ে অন্য হাতে টর্চ লাইট ব্যবহার করা কঠিন। রাস্তার পাশে মস্ত বড় তেঁতুল গাছ, পাশে পুকুরের ওপারে বৃদ্ধার বাড়ির উঠান, যেখানে মেজবানের আয়োজন। হঠাৎ দেখলাম আমার সামনে সাদা কাপড় পরে কে একজন রাস্তার পাশে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে, যেখানে খুব অন্ধকার। আগে বলেছি সাইকেলটা অনেক স্লো চলছিল। জিজ্ঞেস করলাম যে তুমি কে? কোনো উত্তর পাইনি। সন্দেহ হয় সাইকেলে মানুষটার একদম পাশে নিয়ে ব্রেক করলাম। সাইকেল থেকে না নেমে পা মাটিতে ভর করে স্থির হলাম। মানুষটা একদম কাছে, দূরত্ব হবে 1 থেকে 1.5 ফুট। আবার জিজ্ঞাসা করলাম, তুমি কথা বলছো না কেন? এবার মানুষটার চেহারা খুব দেখার ইচ্ছে হলো, কারণ এই রাস্তায় কাক পক্ষীও আমাকে চেনে। যাই হোক, আমার সাথে অন্তত কথা বলবে। হাতের মৃদু আলোর টর্চ লাইট মারলাম মানুষটার পায়ে, কারণ কারো মুখে টর্চ লাইট মারার অভ্যাস আমার নাই। দেখলাম পা দুটা অসম্ভব ফর্সা, খালি পা। কাদার মধ্যে এত পরিচ্ছন্ন পা দেখে সন্দেহ পোষণ করে টর্চ মারলাম সরাসরি মুখে। এবার আর কি, সেই 4 দিন আগের মৃত বৃদ্ধা আমার সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। চোখে সেই চিরচেনা চশমা আর হাতে সেই লাঠি, সেই চিরচেনা ভঙ্গি। শুধু নীরবে হাসছে, কোনো কথা বলে না। আমি প্রথমে নিজেকে বিশ্বাস করতে চেষ্টা করলাম যে এই বৃদ্ধা সেই বৃদ্ধা নন, অন্য কেউ। কারণ আমি তখন তাৎক্ষণিক বুঝতে পারলাম যে যদি নিজেকে এটা বিশ্বাস করতে না পারি, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি। নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করলাম। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না যে আমি টর্চ লাইট আরো মানুষটার মুখের কাছে নিয়ে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করলাম বৃদ্ধার চেহারাটা। মানুষটি আসলে কে একদম বেশি করে নিশ্চিত হতে চাচ্ছিলাম।
এসব কিছু ঘটেছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। এই সময়টাতে আমি মানুষটাকে ভালোভাবে পরীক্ষা করি এবং চিনে নিই। নিজেকে বুঝাচ্ছি আমি ভুল করছি, ইনি সেই মৃত বৃদ্ধা নন। একসময় নিজেকে আর মিথ্যা সাফাই দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি শিওর হলাম তিনি সেই বৃদ্ধা যিনি 4 দিন আগে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তারপর টর্চ লাইট হাত থেকে পড়ে গেল, গায়ের লোমগুলো সজারুর মতো কাঁটা দিয়ে উঠল। গায়ে যত শক্তি আছে তা দিয়ে সাইকেলের হ্যান্ডেলে চাপ দিলাম। রাস্তা পিচ্ছিল, থকথকে কাদা, সাইকেল অনেকটা পুরনো, বলতে গেলে ভাঙা, রান কম, তবুও গায়ের শক্তিকে কেন যেন অনেক বেড়ে গেল। প্রথম হ্যান্ডেলটা সফলভাবে প্রেস করি, মানুষটাকে কিছুটা অতিক্রম করেছে, কিন্তু দ্বিতীয় হ্যান্ডেল আর সফল হল না। সাইকেলের চেইন বিচ্ছিন্ন হয়ে গেল, মানে চেইন পড়ে গেল। কাদার স্তূপের ওপর গিয়ে থামলো সাইকেল, পড়ে গেলাম। পিছনে ফিরে তাকালাম, এখনো সেই সাদা শাড়ি পরা মানুষটি অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি। বেশি নয়, আমার থেকে 10 থেকে 14 ফুট দূরে। এখন সাইকেল রেখে এক দৌড়, আর একটু দৌড়ে গিয়ে আমি নিজেই কাদার উপর পিছলা খেয়ে শুয়ে পড়ি। আরেকবার পিছনে ফিরে তাকালাম, সারা জিনিসটা এখনো আবছা দেখা যাচ্ছে। এবার কিন্তু স্বস্তি ফিরে এলো। দেখলাম বাইরে থেকে কে যেন আসছে, অনেক তীব্র আলোর টর্চ লাইট নিয়ে। রাস্তা আলোকিত হচ্ছে টর্চ লাইটের আলোতে। এবার নতুন করে সাহস, দাঁড়িয়ে গেলাম উল্টো দিকে, অর্থাৎ সাদা শাড়ি পরা মানুষটার দিকে হাঁটলাম। আজ দেখেই ছাড়বো জিনিসটাকে, কিন্তু না, আর নেই কিছুই এই রাস্তার উপর। তীব্র আলোর টর্চ লাইটটা নিয়ে আমি অনেক খুঁজছিলাম, কিছুই পেলাম না। সাইকেল নিয়ে বাড়ি ফিরি। আমি সেই রাতে মেজবানেও গিয়েছিলাম, তবে কাউকে কিছু বলিনি। ঘটনাটি এখানেই শেষ নয়। পরের দিন গেলাম বৃদ্ধার বাড়িতে। বৃদ্ধার ছোট ছেলে জহির ভাইকে বললাম চাচির লাঠি আর চশমাটা কোথায়। তিনি বললেন ওনার রুমে ওনার সব জিনিস রাখা আছে। অনুরোধ করে জহির ভাইয়ের সাথে নিয়ে বৃদ্ধার রুমে ঢুকলাম। তন্ন করে দুজনেই খুঁজলাম, কিন্তু বৃদ্ধার সেই চিরচেনা লাঠি আর চশমা আজও সবার অগোচরে, আজও পাওয়া যায়নি। সেই রাস্তা দিয়ে হাঁটতে গেলে আজও কেমন যেন মনে হয়, চোখে ভাসে সেই চশমা, সেই লাঠি, সেই মুচকি হাসি। এই ছিল ঘটনা। এবং এরপরে তিনি লিখেছেন যে রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনাবেন, শুনলে খুশি হব, কারণ চট্টগ্রাম থেকে ঢাকা আসা যাওয়া সম্ভব নয়। এটা হচ্ছে আজ থেকে 3 থেকে 4 বছর আগের একটা ঘটনা। আমার এক রিলেটিভ, ওরা মানে বাসা নিয়েছিল, ওদের বাড়ি তৈরি হচ্ছিল আর কি। ইন দ্য মিন টাইম ওরা ভাড়া নিয়েছিল পুরান ঢাকার একটা এলাকায়। আচ্ছা, তো এই ঘটনাটা ওকে বলে আর কি। উনি ঘুমায় গেলে শুয়ে পড়লে আর কি, লাইট নিভায় শুলে মনে হতো বাসার মধ্যে কোলাহল শুরু হয়েছে। কথা হয় যে এই পুকুর অভিশপ্ত, এইসব অনেক সময় বলে যে এই পুকুরে 1 মায়ের 1 ছেলে নিয়ে যায়, এরকম অনেক ঘটনা। এটা সব জায়গাতেই মোটামুটি এরকম একটা পুকুর আছে। আমাদের ঢাকা শহরে তো মানে কমন, অনেকগুলো পুকুর আছে এরকম। শুধু ঢাকা শহরের মাঝখানে মাঝামাঝি জায়গা আছে, হ্যাঁ, যে মানে একদম অনেকেই এই ঘটনা। এরপরে ঘটনাটা হচ্ছে আপনার খুব কমন একটা প্লেস নিয়ে। হ্যাঁ, আমার মনে হয় ঢাকা শহরের সবাই প্লেসটা চেনে। ওকে, এবং আমি এটাকে ডিসক্লোজ করবো কিনা চিন্তা করছি, বলতে পারি যেহেতু পাবলিক প্লেস, একদম মানে স্পেসিফিক জায়গাটা না বললেও চলবে। হ্যাঁ, এটা একটা পাবলিক প্লেস। হ্যাঁ, তো মানে আই ওয়ান্ট দ্য মানে অডিয়েন্স অর লিসেনার্স টু নো অ্যাবাউট দিস প্লেস। যেহেতু অনেকে যায় জায়গাটা, তো মানে গা ছমছম করে একটা অনুভূতি থাক তাদের ভেতর। ওকে, এটা হচ্ছে আমাদের এই ধানমন্ডি 8 নম্বর যে লেকটা, রবীন্দ্র সরোবর। আচ্ছা, এবং তার ঠিক অপোজিটের অংশটা। ওকে, এটা নিয়ে আর কি। আজকে আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাই, আমরা যারা মানে নর্মালি থাকি বাসা বাড়িতে, আমরা ভূত নিয়ে চিন্তা করি। যারা মানে রাস্তায় কষ্ট করে কাজ করে খায়, হয়তো ফুটপাতে ঘুমায়, হ্যাঁ, তাদের ভূত সম্বন্ধে চিন্তা ভাবনাটা কি, তারা কি আসলে ভয় পায়? তো ঘটনাক্রমে একবার আমার সাথে এরকম একজন মানে ওখানে ঘুমায় আর কি, একজনের সাথে কথা হয়েছিল। তখন শীতের রাত, তো এই ভূতের কথা বলতে বলতেই আর কি, তখন আরো রাত পর্যন্ত বসে থাকতাম, পরিবেশটা আরো অসম ছিল আর কি। তো একজন বলছে, আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কিছু দেখো না এখানে, যে থাকো রাতের বেলা, এই যে চলাফেরা করো, তুমি যেখানে ঘুমাও, ঠিক না, তো ভয় পাও না? কেমন জঙ্গলা জায়গা, গাছপালা এসে। তো বলে ভাই, ভয় তো অনেক কিছুই পাই, কিন্তু ভয় পেলে তো উপায় নেই, থাকতে তো হবে এখানে, এখান থেকে তো সরার উপায় নেই। তাই আমি বললাম যে কি মানে কি দেখো তুমি? তো বলতেছে যে একটা ঘটনা বলি আপনাকে, বললে আপনি বুঝবেন যে কি ভয় পাই। আমি বললাম কি? বলে যে আমি রাতের বেলা মানে অনেক কষ্টে মানে খাবার দাবার খেয়ে, বা আমি যেভাবে চলি আর কি, চলে আমি ঠিক ওই চত্বরটা, ওই পাশের চত্বরটা, হ্যাঁ, মানে যে পাশটা আপনার লেক থেকে নামলে আর কি, ডান দিকে একটা সার্কেল আছে ছোট, তারপর গাছপালা, ভিতর দিয়ে চলে গেছে মসজিদ, হ্যাঁ, ওই চক্করে কোনা ঘুমাতো। বলেছে আমি ওখানে শুয়ে আছি, তো হঠাৎ করে ডান দিকে তাকায় দেখি আপনার, তখন লাইট টাইট কিন্তু নিভে গেছে প্রায় পার্কে, বিশাল লম্বা 8 থেকে 10 নিবে। তারপর প্রায় ভয় পায় জিনিসটা দেখে,
যে এই বসে থাকার ব্যাপারটা দেখে। খুব ঠিক স্বাভাবিক। ডাইনিং টেবিলে মাঝখানে বসা, মানে ওপরে ডাইনিং টেবিলের উপরে মাঝখানে বসা। আচ্ছা, এই কাহিনীটা মানে আমি আপনার কাছ থেকে স্পেশালি একা শুনেছিলাম বোধহয়, তাই না? হ্যাঁ। তো যখন বসে আছে তো উনি ওই করে কি সামনে যায়, একটু হেঁটে যায়, ভয় পাওয়ার হেঁটে যায়। হেঁটে যাওয়ার পর উনি ফার্স্টে ভাবে এটাকে আমার ঘুম, স্বপ্ন নাকি হ্যালুসিনেশন বা সামথিং লাইক দ্যাট। তো উনি যাওয়ার পরে উনি একটু শব্দ করার পরে দেখে যে ওই মহিলাটা ঘুরে তাকায় ওনার দিকে। ঘুরে তাকানোর পর ওনার আর হি কুডন্ট রিমেম্বার এনিথিং, সে মানে ওখানেই প্যাস আউট হয়ে যায়। বাট পরদিন খুব স্ট্রেঞ্জ যে উনি ওনাকে ওনার বিছানায় পায়, কিন্তু উনি শিওর যে উনি স্বপ্ন দেখেনি। ওকে ওকে, সো এটা ছিল শেষ ঘটনা। আমাদের হাতে আর সময় নেই, আর এরপর আসলে কোনো ঘটনাও চলে না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই টাটা।